প্রত্যেক ব্লগেই গুড মর্নিং দিয়ে শুরু করি, কিন্তু এর থেকে বেশি গুড মর্নিং হয় না যখন সকালবেলা রান্নাঘরে লুচি তৈরি হয়। তিনজন লাইন দিয়ে দাঁড়িয়ে লুচি ভাজা দেখছে, লুচি ভাজা হচ্ছে আর বেলছে। আজকে আমাদের ব্রেকফাস্টে ফুলকো ফুলকো লুচি, সাথে দিদি আলুর দম বানিয়েছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি বেরোচ্ছি একটু মাংস আনতে যাচ্ছি। মাংস মানে মাটন। প্রিয়াঙ্কা অলরেডি যোগা স্টার্ট করে দিয়েছে, মাংসটা আনলে কমপ্লিট হবে, নাহলে হবে না। না, আমি মাংস জোগাড় করছি না, আমি আলুর তরকারি বানাচ্ছি। ও এখন মাংস জোগাড় কিছু শুরু করিনি, কোনো আমাদেরটা বানিয়ে সে আমি যাই হুডির কাছে যাবো, হুডির কাছ থেকেই মাংস আনি। ওখান থেকে মোটামুটি এখন অবধি যতবার নিয়েছি ঠিকঠাকই দিয়েছি, ওখান থেকে গিয়ে নিয়ে আসি। এখন আর গাড়ি চালাতে ইচ্ছা হচ্ছে না, অটো করে যাচ্ছি, একটু রিল্যাক্স করে যাই আসি। সারা সপ্তাহ এত গাড়ি চালাতে হচ্ছে, মানে এত ট্রাফিকে সময় কাটাতে হচ্ছে, আর ভালো লাগছে না। মাংস নেওয়া হয়ে গেছে, 840 টাকা কেজি মাংস। এখানে এসে গেছি মাংস নিয়ে বাড়িতে, এখন বাজে প্রায় 1টা। মাংস রান্না স্টার্ট হয়ে গেছে এখানে, এবং আজকে আমাদের তো দুপুরে মাটন হবেই, তার সাথে ডায়লাগুলো রাত্রেবেলা আজকে মাটন হবে। এখানে কষানো হচ্ছে, তারপরে প্রেসারে যাবে। আজকে অন্যরকম হচ্ছে, আগে সেদ্ধ করে নিই তারপর কষাই। আজকে হলো না, একেবারে যেরকম বাড়িতে করতো মা সেরকমই করি। বরফির লাঞ্চ হয়ে গেছে, বরফি ঘুমোতে চলে গেছে দিদির সাথে। আমি আর প্রিয়াঙ্কা এখানে বসে আছি। বাবা আর মা, বাবা গেছে মা গেছে বাবাকে ডাকতে। বাবা অ্যাকচুয়ালি শুয়ে পড়েছিল গিয়ে, কি আর করবে, বসে থাকা মাঝে মধ্যে গিয়ে শোয়। তো এখন আমরা খাবো প্রায় 2:30, হ্যাঁ জাস্ট 2:30 বাজে। একটা জিনিস অনেক দিন ধরে ভাবছি করা হচ্ছে না। তোমরা আমাদের ব্লগে বাবাকে বা মাকে কথা বলতে খুব কম দেখেছো। বাবা কথা কম বলে, মা তো যথেষ্ট কথাবার্তা বলে, বাট বাবা অনেকটা আমার মতো কথাবার্তা কম বলে। আর তো বাবার কাছে অনেক গল্প আছে, মানে ছোটোবেলার গল্প, দাদুর গল্প, এবং আমাদের ফ্যামিলির সাথে কালীঘাট মন্দিরের কিছু অনেক ইন্টারেস্টিং গল্প, যেগুলো আমরা শুনেছি ছোটোবেলায়, এখন আমরা ভুলেও গেছি। এবারে কী হয়, কি গল্পগুলো হারিয়ে যায়, জেনারেশন টু জেনারেশন পাস করতে করতে এই গল্পগুলো কোথাও হারিয়ে যায়। হয়তো বরফি সেসব কিছু জানতেই পারবে না, বা পরের জেনারেশনে যারা আছে বা আসবে তারা হয়তো কিছু সে ব্যাপারে জানতে পারবে না। তো একটা অনেক দিন ধরে ইচ্ছে যে বাবার সাথে একটা ভিডিও করব, ছোটোবেলার গল্প বাবা যদি শেয়ার করে কিছু, তো সেটা করা হয়ে উঠছে না। আজকে চেষ্টা করব একবার খাওয়া দাওয়ার পরে, যদি একটু শ্যুট করা যায় বাবার মার সাথে, আমি প্রিয়াঙ্কা সবাই মিলে একটা যদি স্মৃতিচারণ করা যায়, সেটা ডকুমেন্টেড হয়েও থাকবে, এবং আমাদের ফ্যামিলি ভবিষ্যতে জানি না কার কাজে লাগবে, বাট হ্যাঁ, যে গল্পগুলো যাতে হারিয়ে না যায় সে একটা ব্যবস্থা করা আর কি, সেরকম একটা। আর আমরা মানে নিজেদের জন্য জানতে ইচ্ছে করে, খুব ইন্টারেস্টিং গল্প, কীরমভাবে দিন কেটেছে না হয়েছে সেই মানে, তো সেই সব ব্যাপার আর কি। দেখা যাক আজকে করা যায় কি না, লেটস সি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের চ্যানেলের প্রথম পডকাস্ট উইথ বাবাকে নিয়ে বসেছি। বাবা হয়তো পডকাস্টের মানেটা জানে না, বাবাকে বোঝাবো পডকাস্ট কী বা কেন। যেটা তোমাদের একটু আগে বললাম, সেটা হচ্ছে কিছু গল্প বাবাদের ছোটোবেলার, আমাদের পরিবারের গল্প, সেগুলো জেনারেশন বাই জেনারেশন হারিয়ে যায়। তো বাবাদের থেকে মাদের থেকে আমরা কিছু শুনেছি, তারপরে সেগুলো আমাদের থেকে আর মানে আমরা গল্প করার মতো অবস্থায় নেই যে বরফিকে বোঝাবো। অন্য বাকিদের ক্ষেত্রে হয়তো অনেকটাই সেম। তো যাতে গল্পগুলো হারিয়ে না যায়, এই গল্প মানে এগুলো ফ্যাক্ট, যেগুলো নিয়ে আজ কথা বলার পরিকল্পনা আছে আমাদের। তো সেই কথাবার্তাগুলো বাবার সাথে বলবো, এবং রেকর্ড করে রাখবো, ভিডিও করে রাখবো। আর
ভবিষ্যতে সেটা আমাদের জন্য একটা কি বলবো, একটা ইম্পর্টেন্ট অ্যাসেট হয়ে থাকবে। এবং এই আর কি। বাবা এখানে বসে আছে। সবার আগে যেটা আমি একটু বাবার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আমাদের বাড়ি কালীঘাটে, বাবাদের জন্ম সবই কালীঘাটে। এবং আমাদের ফ্যামিলির সাথে কালীঘাট মন্দিরের একটা সম্পর্ক ছিল, এখনো আছে, সেটা অনেকটা কমে এসছে। তো সেই ব্যাপারে অনেকটা আগে আলোচনা হবে। এক তো সেই, এবং আমি যতদূর শুনেছি যে বাবা অনেক ছোটোবেলা থেকেই বিজনেসে ঢুকে যায়, পড়াশোনা বন্ধ করে বিজনেসে ঢুকে যেতে হয়। এবং সেখান থেকেই আজকে বাবার প্রফেশন, বাবা ব্যবসা করে, কালীঘাটে আমাদের দোকান আছে। এবং ওই আর কি, মানে বুঝতেই পারছো কথা অতটা গুছিয়ে বলতে পারছি না, পাকাপোক্ত পডকাস্ট করি না। তো এনিওয়েজ, আর বাবার নাম হচ্ছে মণি কুমার মুখার্জি, সেটা বলে রাখলাম। অনেকে হয়তো তোমরা জানো না কার পডকাস্ট শুনছি, কেন শুনছি। যাই হোক, দাদুর কথা কি মনে পড়ে তোমার? ছোটবেলা থেকে দেখেছি আমরা মন্দিরেই কাটাতেন, সেবাই থেকে যেতেন। বাবা কতটা কি কথা বলতে পারবে জানি না, বাবা ইমোশনাল হয়ে গেছে শুরুতেই কথা বলার আগেই। যাই হোক, আমরা যতদূর দেখেছি বাবা ভোরবেলা বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা বাবাকে দেখিনি। সবাই উঠে বাবা কখন চলে গেছে মন্দিরে, বিকেলে 5টার সময়, 5টা এসে মায়ের ভোগ খেতেন, আবার চলে যেতেন। আবার রাত 12টা আমার ঘুমিয়ে পড়তাম, তখন দেখতাম বাবা তখন আসেনি। মন্দিরে পালা আর শুনেছি মাসে মানে 30 দিনের মধ্যে 24 দিন বাবার সেবা করতেন মন্দিরে। তখন বাবা মানে খেতে পারতেন, পেতেন না। আমার খুব মনে আছে, বিকেলবেলা মা দিতেন, বিকেল মানে 3টে নাগাদ মা 1 গ্লাস শরবত করে দিতেন, সেইটা মন্দিরে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে বাবাকে খাইয়ে আসতাম। ওইটাই বাবার খাওয়া, সারাদিনের খাওয়া। আর খাওয়ার সময় পেতেন না। সন্ধ্যেবেলা মন্দিরে আমাদের ভোগ আসতো, সে বিশাল ভোগ, মায়ের ভোগ তো, সে একটুখানি ভোগ মুখে দিয়ে আবার চলে যেত। বাবা বসবে না তুমি? না, এসে বসছি, আসছি। আবার সেই রাত্রি 12টা, তখন তো রাত্রি 12টা পর্যন্ত মন্দির খোলা থাকতো। বিশেষ দিনে আরো বেশি, 2টো 2:30 পর্যন্ত আমাদের সঙ্গে বাবা তখন দেখা হতো না, সকালবেলা ছাড়া। মোটামুটি মন্দিরে দাদুর কাজটা কি থাকতো? মন্দিরে কাজ থাকতো, বাবার সব এই আসতেন, যজমান যাকে বলে, ডাক্তার জিসি নন্দী ছিলেন সবচেয়ে বড় গাইনোকোলজিস্ট। তিনি বাবাকে মন্দিরে এসে ষষ্ঠাঙ্গ প্রণাম করতেন, তারপরে মন্দিরে যেতেন, পুজো দিয়ে বাবা প্রসাদ দিয়ে বাড়ি পাঠাতেন। আবার বিকেলবেলা আমি যেটা মনে আছে আমার, এই ভোগ নিয়ে যেতাম, সে মাটির হাত খোলা বলে, বাবা পাঠিয়ে দিত। মন্দির থেকে বাড়িতে আসতে, মন্দির থেকে বাড়ি থেকে আবার যেতাম এতে, সেইটাই ডাক্তার জিসি নন্দীর বাড়ি, গড়াচাঁদ নন্দী। বাবাকে ভীষণভাবে ভক্তি করতেন। আর এই যে বলি যে পালা, বাবার মানে দাদু মাসে 25 দিন 26 দিন পালা, 24 দিন পালা থাকতো। তো পালার দায়িত্ব মানে কি, মায়ের ভোগ থেকে আরম্ভ করে সব দায়িত্ব বাবা ওই নিজেদের লোকদের ভাগ করে দিতেন। যেমন পাঁঠা যেটা কাটা হয় সেটা একজনকে দিতেন। চণ্ডীকাঙ্গা ছিল মেন বন্ধু বাবা, চণ্ডীচরণ হালদার, উনি বাবাকে মানে ছেলের মতো, ভাইয়ের মতো দেখতেন। যা কিছু হতো চণ্ডীকাঙ্গা এসে আমাদের বলতো, আমরা সেই মতো কাজ করতাম। চণ্ডীকাঙ্গার মতো ওরা হলো বাবার মানে পরম বন্ধু আর কি, যাকে বন্ধু বলে, সত্যি বন্ধু চণ্ডীকাঙ্গা। আর মানে বাবাদের ছোটবেলা হচ্ছে
বাবারা 7 ভাই ছিল এবং 4 বোন, তাই তো? 4-5 বোন। তো তোমাদের এখন তোমাদের দুটো বাড়ি যা দেখি দাদু বানিয়ে গেছে পাশাপাশি, দুটো 1A 1B। তো 1A তোমাদের ছোটবেলায় কি একটাই বাড়ি ছিল? একটাই বাড়ি ছিল, ওই যে বড় বাড়িটা। বড় বাড়িটা। তারপর দাদু দেখলাম তো এত বড় ছেলে এরা থাকবে কোথায়। হুম, বাবা বলতেই তাই, তোদের কেউ ভাড়া দেবে, যেহেতু আমার ছেলে তো তোকে ভাড়া দেবে না। লোক সবাই চাই বড় বড় চাকরি। মন্দিরে যে আমাদের মা ফি দিয়েছে সে বাইরের লোক জানে না তো। বাবা আগের দিন অষ্টমীর দিন এই বাবা ওই জামা পরতেন না কোনদিন মন্দিরে, ওই গলায় কাঁচা দিয়ে এই কাপড় দিয়ে ওই সোনা দিয়ে এই করে বছরে করে সোনা আনতেন মন্দির থেকে। মন্দিরে সারাদিনে সোনা মানে যেগুলো দান করতো না? দান করতো, মাকে দান করতো। এখন নিয়ম হয়েছে যে 2000 টাকা বেশি হলে সেটা ফান্ডে যাবে, কমিটিতে যাবে। কমিটিতে যাবে। তখন তো সব কিছু ছিল না, পাল্লাদারের বাড়িতেই আসতো। তাদের বাড়িতেই আসতো। আর আমরা দেখেছি একদিন রূপোর ছাতা একটা, সেটা জয়পুরের রাজা দিয়েছিলেন বাবাকে। সেটা বাবা মন্দিরে চলে বলেছিলেন যে এটা আপনি, এখন তো আমার কাছে আছে, এটা আপনি বাড়িতে নিয়ে যাবেন, এটা আপনাকে আমি দিলাম। সেই বাবার যে সহকর্মী বিষ্ণু বলে সবাই জানেন তাকে, তাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। সে মানে সে আনতে পারছে না, এত বড় বড় 108টা বল ঝুলছে আর সে আনতে পারছে না, এত ভারী। তখন বাবা তো খুব ব্যস্ত ছিলেন, বাবা দিয়েছিলেন আমারই আত্মীয় এক, তাদের দিয়েছিলেন তুই রেখে দে, আমার তো এখন পালা পর রয়েছে, আমি পরে এটা বলবো তো কি করতে হবে না করতে হবে। ওই যে বাবা দিয়েছিল সে আর ওই পর্যন্ত বাবাকে ফেরত দিতে আসবে না। ওইটাই বাবার সত্যি দুঃখ ছিল যে আমি এত করলাম, ওদের সংসার, ওদের পাড়া সমস্ত পাড়ায় যে আছে তার সে সংসার চলতো আমাদের বাড়ির বাবার ভোগ থেকে। ওরা কেউ রাঁধতো না, সব এখান থেকে। আমার বিস্তৃত ভাইরা 6 ভাই, তারা এখানে 12 মাস থাকতো। কতজন থাকতো মোটামুটি বাড়িতে তখন? বড় বড়দা, ছোটদা, নবুদা, হলুদা, তারপর তো মা আছে, বৌদি ছিল, সব এখানেই থাকতেন। এরা এই বাবার বিশেষ পালার দিনে সবাই যেতেন। বাবা যেটা বলছে সেটা হচ্ছে অনেক জিনিসপত্র এমন আছে যেগুলো নিজের লোকেরাই, আমি সেই অংশটা কেটে দিয়েছি কারণ বাবা কয়েকজনের নাম নিয়ে নিয়েছিল, তো অনেকজনই আর কি জিনিসপত্র নিয়ে ফেরত দেয়নি, এই আর কি। তো সেটাই আর কি বিরাট বড় চাপা। তো ব্যাপারটা এটাই যে আমি অনেক কিছু এখানে এডিট করতে হচ্ছে কারণ অনেকজনের নাম নেওয়া হয়েছে। তো ব্যাপার যেটা হচ্ছে যে দাদুর মন্দিরে প্রচন্ড ইনফ্লুয়েন্স ছিল, বুঝতেই পারছো, মাসে 24 দিন পালা করতো এবং সেই কারণে ডেলি বাড়িতে ভোগ আসা আর অনেক কিছু আসতো, মানে যা মাকে দিত ভক্তরা বা দর্শনার্থীরা, যা মন্দিরে যা যা দিত, কাপড়, শাড়ি, সোনা, রূপোর ছাতা। আমি এটাও শুনেছি নাকি প্রণামী বাক্সটা আমাদের বাড়িতে আসতো মন্দিরে রাত্রেবেলা আসতো। রাত্রেবেলা আসতো, সেটা আবার পরের দিনে বাবা গুনতে পারতো না, সময় কোথায়, পরের দিনই তো পালা, সময় হলে বাবা গুনতো। ওই এরা কুলুদা ছিল, বড়টা বলে ওর বড় ভাই, এরা সব গুনে থাক করে চলে যেত। মন্দিরের দোকানদারও, পাড়াদাররা, এই ডালার দোকানদার, ওরা টাকা দিয়ে ওই খুচরোগুলো ওদের লাগতো, খুচরোগুলো নিয়ে নিত ওরা। তো সেই কারণে আর কি শুধু বাবাদের 7 ভাই মানে আরো অনেক এক্সটেন্ডেড ফ্যামিলি, তো সবাই এসে কালীঘাটেই আমাদের বাড়িতে দীর্ঘদিন থাকতো, তাই তো নাকি? বোনেরা, মেজো পিসিমা, ছোট যুগলদার মা, মা অনেক কিছু জানে।
আমার মার কাছে মা সব ব্যাক কিছু ব্যাক শোনা। ক্যামেরায় মা বসে আছে। মার কাছে একটু সব একটু কিছু মাকেও আমার নিয়ে শোনা নাও। বসে বসে। আমার দেওয়ারদের কাছে শোনা। এসব তুমি এখানে বসে। না না যাই হোক, এখন পডকাস্ট উইথ বাবার সাথে পডকাস্ট উইথ বাবা মা হয়ে গেছে। কারণ মা অনেক গল্প ঠাকুমার কাছ থেকে শুনেছে। মার আমার কাছে আমার দেওয়ারদের কাছ থেকে আমার সব শোনা যেটুকুনি, হ্যাঁ যে মন্দিরের বিশাল ব্যাপার ছিল। বাবা নয়নারায়ণ সেবা না করে বাবা মুখে জল দিতেন না, মার কাছে শুনেছি। দিনের পর দিন বাড়িতে ওই আনাজপাতি আসা সব আমাদের বাড়িতেই হতো, মার কাছে শুনেছি। ধোয়া পরিষ্কার করা, এই করা, ভোগের জোগাড়। ভোগের জোয়ার সব বাড়িতে হতো। হুম। এখন যেটা মন্দিরে হয় এই সব কিছু কাজ আমাদের বাড়িতে হতো, দালানটায়, বড় দালানটায়। তুমি সব। দেখেছো? না, আমি গল্প শোনা মার কাছে। পাশের সব মেয়েরা আসতো, বাবা দেখে থাকবে, মা শুনেছে। বাবা জানে ওরা সব ইতে সব বাড়িতেই কোটাকুটি দশটা ধোয়া এগারোটা বাছা পর্যন্ত করে করে তারপর এবার মন্দিরে গিয়ে রান্না হতো। আগুন নিয়ে খেলা নয়। বাবা সবসময় বলতেন আগুন নিয়ে খেলা। বাবা কোনোদিন বলে মাকে স্পর্শ করেননি বাবা। মার কাছেই শোনা আমার দেওয়ারদের কাছে শোনা। মানে মায়ের মূর্তি। হ্যাঁ, মায়ের মায়ের মূর্তি কোনোদিন বাবা স্পর্শ করেনি। কোনোদিন স্পর্শ করেননি শুনেছি। আগুন দিয়ে খেলো না কেউ তোমরা, আমি কোনোদিন ভিজে কাপড়েই বাবার দিন কেটে গেছে এখন সবসময়। তো পয়সা দিলেই মাকে। হ্যাঁ, সে তো হচ্ছে, কিন্তু আর সবসময় বলতেন ছেলেদের এখানে কোনোদিন এমনি কোনোদিন ছেলেদের নিয়ে আসেননি এই কাজে, যে হ্যাঁ। মাকে নিয়ে খেলা মানে আগুন নিয়ে খেলা। তো সেটাই সেটাই আমার মূল বক্তব্য, যে দাদুর মাসে 24 দিনের থেকে এখন বোধহয় আমাদের বছরে একটা পালা আছে। হ্যাঁ, বছরে একটাই, বাবা সব এ করে দিয়েই চলে গেছিলেন, হ্যাঁ, সেটা রাখেননি কি? সেই কিছু। কারণটা কি? মানে বাবা দাদুর মাসে 24 দিনের পালার থেকে ছাড়তে ছাড়তে এসে এখন সব বিক্রি করে দিয়েছে, আস্তে 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 দিয়ে দিয়েছি। বাবা ছেলেদের এই কাজে আনেননি, ছেলেরা লেখাপড়া শিখিয়েছেন, আসবে না ছেলেদের বলে। সবকিছু করিয়েছেন, বড় করেছেন। বলতেন খালি যে এ তোমাদের জন্য নয়, তোমরা পারবে না, যত দিন যাবে আরো মারাত্মক কে হবে, মাকে নিয়ে আমি কি দেখছি করা তো যাবে? এখন কি হচ্ছে, মাকে নিয়ে ছেলে খেলা। টাকার জন্য এই বাবার ছেলেদের মার বুকে গিয়ে যাত্রীকে ফেলছে। শুধু বাড়ি দোকান, বাবার ছেলেরাই ছিল বাবার প্রাণ। মাকে সবসময় বলতেন তোমাকে এত ছেলেপুলে নিয়ে কেউ ভাড়া দেবে না, যার জন্য উনি মাকে বলতেন গয়না পরে বসে থাকবে। দুটো বাড়ি করে গেছেন আজকে কালীঘাটের মতো জায়গায় পাশাপাশি, সব ছেলেরা থাকবে। ছেলেরা তার পাঁচক ছিল এক একটা। তখন মন্দিরের পরিবেশ কিরকম ছিল? এখন যেমন পান্ডাদের দাপাদাপি। তখন তো ভালো ছিল। কিন্তু যার বাবার মাসে একদিন করে সমস্ত সেবায় জন্য আসতো, আমরা দেখেছি আমাদের ঘরে, ওই বড় ঘরে, বড় ঘরে এসে বসতো, বাবার তো গদি পাতা ছিল। মিটিং করতো। বাবা বলছি তো এই তোমরা করবে, এই করবে না, যদি তোমরা মনে করো তোমরা পালা বিক্রি করে দিও, তোমরা যেন মাকে নিয়ে করো, নোংরামি করো। তো আমরা দেখেছি ছোটবেলা চা করে দিতাম সব আমরা, সমস্ত সেবাদের আসতো। চন্ডী কাকা বলতো যে না, কাকার কালরা যা বলছে এইগুলো মানতে হবে তোমাদের। উনি হাতে করে তৈরি করে গেছেন, অনেককে বাবা নিজের হাতে তৈরি করে গেছেন না, কিন্তু নিজের ছেলেদেরকে কোনোদিন এই কাজে আনেননি। বাবা বলতেন এই কাজ তোমরা পারবে না, তোমাদের 2 নম্বর করতে হবে। আগুন নিয়ে খেলা। আমি চাই যে আমার ছেলেরা যেন 2 নম্বর যায় না। আর বাবা বারবার বলে গেছে তোমরা সৎভাবে চলবে, সত্য কথা বলবে, তাহলে তোমার মা আছে, মা তোমাদের দেখবে। আর তোমার দোকান, আমাদের যে দোকান আছে, তোমার দোকানে ঢোকাটা সেটা কিরকম ভাবে হলো? প্রথমে তো ওই দোকানটা আগে কিসের ছিল? এইসবেরই ছিল, বেশিরভাগ বাসন। আর ইয়ে ছিল, অ্যালমোনিয়ামের সব ছিল, মাটির মূর্তি ছিল, এইসব ছিল। ওগুলো বাবা যখন মারা যান বোধহয় 7 দিন বাদে আমাকে রেজিস্ট্রি করে দিয়েছিল। সবাই বলতো বাবাকে তুমি মনিকে কিছু করলেন না, করলেন না। ছোটবেলায় বাবাকে নিয়ে এসেছিল আর কি, বাবা দোকানে বসিয়েছিল, আর সবাই লেখাপড়া করছে, করছে, মার ইচ্ছে দোকান থাকলে দেখাচ্ছে হবে, না। বাবাই কথাই বলতেন, মা ইচ্ছে থাকলে হবে। তা সব বাবা দেওয়ালটাও ছোট।
বাবা 7 দিন আগে মারামারি যাওয়ার 7 দিন আগে চন্ডিকাকে নিয়ে ওই চন্ডিকাকা মানে বন্ধুই কাকে বলে এই চন্ডিকাকা নিয়ে গিয়ে রেজিস্ট্রি করে দিয়েছিল 50% আমার আর 50% ছেলেদের বাকি সবার বাড়ি সবাই। কিন্তু আমার 1 মাস দাদু হ্যাঁ মৃত্যুর 1 মাস আগে এই সমস্ত খাওয়া দাওয়া বন্ধ হয়েছিল, খেতে পারত না। বাবা আম খুব ভালোবাসত, গরমকাল দিলে আম হ্যাঁ জুলাই মাসে তো হয়। আমি ভালো করে একটা করে মাম বেশি দিতাম মাকে, মা সেটা কেটে ছোঁয়া থেকে কেটে দিত, বাবা সেই 200 টাকা গাড়ি দিয়েছিল। তখন তোমার বয়স কত? আমি সব দোকান যাচ্ছি, তেমন একটা না। স্কুলে 5 পর্যন্ত পৌঁছি আমি। তখনই আমাকে বাবা বাবা বলল, দোকানে নিয়ে লোক নেই বাবা, আমি অন্যায় করছি তোমাকে। না না মা তুমি তো বলো যে মা যেটা করে মনে করেছে, তখন থেকে আমি দোকানে যেতাম। এই 10-11 বছর থেকে? একটু তাও পরে। 12-13 বছর থেকে আমি দোকান যাচ্ছি। 12-14 বছর বয়স। বাবার দোকান একটু বেহাত হয়ে গেছিল, বাবা এমনকি ঝাঁটও দিয়েছে, ফুটপাত ঝাঁট দিয়েও বাবা দোকানে নিত্য গেছে। তখন 50 পয়সা বাবা মজুরি দিত, যার কাছে বাবা দোকান রেখেছিলেন 50 পয়সা ডেলি দিত বাবাকে। খাতায় লেখা আছে, আমার সব মার কাছে গল্প শোনা। মানে দোকান অন্য কেউ দেখতাম আগে? হ্যাঁ বাবা দিয়েছিল, হ্যান্ড ওভার করেছিল, দোকান চালাতে পারছিল না। তেনার ইচ্ছে ছিল দোকানে আর ঢুকতেই দেবে না বাবাকে, কিন্তু মার যে মায়ের সরা, বাবা মার আশীর্বাদ পেয়েছে বাবার, তাকে সরাবে কে? বাবা প্রাণ ভরে আশীর্বাদ করে গেছে যে বাবা তুমি যে আমাকে আম খাইয়েছো, তোমার ভালো হবে। তারপর থেকে বাবা নিজে আম খাওয়া ছেড়ে দিয়েছে। 20 বছর আম খাইনি, তারপরে আমরা জোর জার করে বাবাকে আম খাইয়েছিলাম। আমটা খেয়ে বাবা বলতেন, মনি যা আম খাওয়ালি বাবা তোর ভালো হবে। তাই আজও বাবা বলে যে আমার ছেলেদের খারাপ হবে না। আমার ছেলেমেয়েদের খারাপ হবে, এটা আমার ঢুকে জোর আছে আমার এখনো। ওই বাবার আশীর্বাদে কোথাও মনে পড়ে, আর সেই জোরেতে বলি আমার ছেলে মেয়েদের খারাপ হবে না, আমার বাবার আশীর্বাদে আমার মাথা। আর তোমাদের সংসারের দিকটায় কিছু গল্প বলো। কতজনের সংসার ছিল? মার কাছে শুনেছি বিরাট সংসার ছিল, কারণ বাবার বোনেরা এখানে সব এখানে, আর আইগুলো বাবার মানে যেটা পিসি ছিল আইগুলো তিনি থাকতেন, বড় পিসির ছেলেরা সব শুনে থাকেন না, সব এখানে। এমনকি মামা শ্বশুর আমার, তার 6টা মেয়ে হয়েছে এখানে, কালীঘাটে? সব বাবার কাছে, সব বিনা পয়সায় ডেলিভারি সব। ওই দিছিল। মায়ের কৃপায় তখন তার কোনো কিছুর কোনো অভাব দুঃখ ছিল না, খাওয়া দাওয়া, ফল পাকড়। মামা মাসে একবার করে এসে দেখে যেত খালি। মামার 5টা মেয়েও হয়েছে এইখানে কালীঘাটে। বড় হয়েছে এখানে নাকি? এই তারপরে সব বড় হয়ে হয়ে তখন সে নারকেলডাঙ্গার বাড়িতে চলে গেছে। বড় হয়েছে এখানে। মা বলতেন তো তোমার বাবার যা পুষি ছিল, বাবা আরো একটা বাড়ি করে যেতে পারত। তোমাদের দেখা সংসার তখন কিরকম ছিল? 7 ভাই? আমাদের তখন 21 জনের সংসার, আমরা এসেছি যখন বাড়িতে প্রথম। 7 বউ? হ্যাঁ, 7 বউ তখন হয়নি, আস্তে আস্তে হলো। আমার বড় যা ছিল, মেজো যা, আমি একসঙ্গে এসেছি ওই বাড়িতে। আমাদের একসঙ্গে বিয়ে 2 দিন ছাড়াছাড়ি বউ ভাত হয়েছে আমাদের একসাথে। তোমার মেয়ে বিয়ে হয়? হ্যাঁ বলেছিল মা একসাথে? আমরা 100 খানা রুটিও করেছি। হ্যাঁ, গিফট ভাগাভাগি হয়েছে না? গিফট তখন তো সামান্য মানুষ দিত, হাতে করে 10 টাকা হাতে, নালে গল্পের বই, শরবতের সেট, এই তো ছিল। যে কয়তো আমাকে 20 টাকা দিত, সেটা 10 ভাগ হয়ে গেছিল এইরকম। এই নিয়ে আমরা পরের পার সাথে খুব হাসাহাসি করতাম। 100টা রুটি করেছে? 100টা রুটি আমরা করেছি, জল খাবার নিয়ে, রাতের নিয়ে। খাওয়ার সময় তো আবার আস্তে আস্তে সবার বিয়ে তা হলো, এ হলো, সব আস্তে আস্তে দেওয়ার চাকরি পেলো।
আমার বিয়ের চাকরি পর তো করে না, আমাদের বিয়ের পরে চাকরি। বিয়ে রাজা হবার পর তো নতুনদার চাকরি হয়েছে। কি করে আমাদের আস্তে আস্তে সবার চাকরি হলো, এ হলো। নদার চাকরি, রাঙাদার নদার চাকরি আমি এসে দেখেছি, নদার চাকরি করে বাবার কাছে শোনাবো। যাকে ভোগ খাইয়েছে সে কাজ করে সে দিয়েছে। বৈজ্ঞানিক করে। বাবা বলতো আমার ফোনেতে আমার সিমেন্ট চলে আসতো। পিসি তখন কি ছিল, তখন তো সিমেন্ট মানে 1 বছর 2 বছর আগে সিমেন্ট পাওয়া যেত না বাড়ি বানানোর জন্য। বাড়ি বাড়ি করতে। তখন তো বর্তমান সিমেন্টের তাই বললো তুমি বাড়ি করবে গিয়ে সিমেন্ট পাবে কোথায়, তোমার মা জোগাড় করে দেবে। সোনার বাবা ছিল যে চিফ মিনিস্টার, একবারে বন্ধু ছিল, ওখানে পাড়াতে আসতো লোকটা। ঠিক বাবা বললো সোনার বাবাকে, বাড়ি তুমি এত চিন্তা করছো কেন, আমাদের মা আছে না। 7 দিনের ভেতর সিমেন্ট চলে এলো। সবাই তো বাবা দাদা তুমি কোথেকে পেরে গেল, মা দিয়েছে আমি কি জানবো। মা ছাড়া কিছু জানতেন না বাবা। বাবার ছেলেরাও তাই, মাও তাই ছিলেন। বাবা ডেড বডি যখন গেল মন্দিরের সামনে রাখা হলো, সমস্ত পালাদা বলতো মা তুই কালদাকে নিয়ে নিলি, তোকে এমন করে ডাকবে। বাবা বিয়ের মধ্যে মা বলে এমন করে ডাকতো না, এখন আমার গায়ে কাঁটা ওঠে। কালদাকে মতো লোককে নিয়ে নিলি, তোকে ডাকবে কে, তোকে মা বলে। শরীরের উপর অত্যাচার, মানে উপোস উপোস করে করে গ্যাস্ট্রিক হয়ে গেছিল। খেতোই না তো, লোক খাওয়া ছিল তো, খাওয়া যেত না। খুব ভীতু মানুষ ছিলেন। যে অপারেশন করতে যাবে সেটা ভাবতে পারতেন না। যেমন বাবাকে দেখছে একটা ছুঁচ ফোটাতে গেলে পুরোনো কথা বলে মনে কষ্ট হয়। মার কাছে শোনা, আমার তো কিছুই দেখা নাই, তবু যেটুকু দেখেছি। ডক্টর শীতল ঘোষও আমাদের বাড়িতে, আমার দেখতা যেটা, এসে ভোগ নিয়ে গেছিলেন। শীতল ঘোষ, ডক্টর শীতল ঘোষ। এখনো ভাবি বাবা মা যে ছাড়া জানতেন না মা। পুরোনো দিনগুলোই ভালো ছিল। এখন তো সব এখন না, সব বাইরে চলে গেছে। বাড়ি আমাদের এখন ফাঁকা। একটা করে আম খাইয়ে 1 মাস বাবা মৃত্যুর আগে, যখন বাবা খাওয়া দাওয়া বন্ধ করে, বাবা তখন আশীর্বাদ করেছিল যে মা যে মনি তোর ভালো হবে, তোর ছেলে পুলেরা যাই হোক তারা কোনদিন কষ্ট পাবে না, তোকে আমি বলে যাচ্ছি। সেই আশীর্বাদ এখন আমার, আমি চিন্তা করি, আমার চিন্তা কি, আমার বাবার আশীর্বাদ যে আমার ছেলে মেয়েদের ইচ্ছে হবে না। ছেলে মেয়েরা সব বড় হয়েছে, ওরাও একসঙ্গে থাকা, হই হই করা। আমাদের বিরাট মানে একটা জন্মদিন হচ্ছে না, বাড়িতে কি উৎসব হচ্ছে কেউ বুঝতে পারতো না। এরকম সেই বাড়ি আজকে ফাঁকা হয়ে গেছে না। সেই গলিতে প্যান্ডেল হতো। তখনকার দিনগুলোই যেন মনে হয় ভালো ছিল। হ্যাঁ, মানে যেটা স্বাভাবিক, যেটা তোমরা আমাদের ব্লগে বা আমাদের শর্টসে অনেকবার দেখেছো যে ছোটোবেলা নিয়ে অনেক কথা বলেছি। একসময় সেরকম দিন কাটিয়েছি সব। আমরা ভাই, মানে বুঝতে পারছো, 7 ভাই, তাদের ছেলেপুলেরা। তো আমাদের বন্ধু বান্ধব ছোটবেলায় সবাই তারাই ছিল। পুজোর জামা কাপড় এনে সব ঘরে ঘরে দেখানো, আবার মেয়েরা এসে উপরে দেখানো। এই যে একটা পর্ব, মানে হই 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 পুজো। কোথাও যাওয়া, চিড়িয়াখানা, সাউথ সিটি, তোমার সে তখন ছিল ওইটা সল্টলেকে নিকো পার্ক। সে একার জন না, 18 জন 19 জন। আমাদেরও তাই। কোয়ার্টারের বাড়িতে গেল সব, ছোটদা টেম্পো দাঁড় করিয়ে সবাইকে তুলে দক্ষিণেশ্বর নিয়ে গেল। সেটা মনে আছে। আমাদেরও এইরকম হই হই আমরা প্রচুর করেছি, প্রচুর আনন্দ করেছি। এখন থেমে যাওয়া বলে না, এখন সেই থেমে গেছি। সব বাড়িতেই তাই। সেই সব বাড়িতেই তাই, ছেলে মেয়ে সব এখন সবাই বাইরে দূরে চলে গেছে। একসাথে ছিলাম, এখন মনে হয় হোয়াটসঅ্যাপে অত লোক একসাথে নেই, আমরা ভার্চুয়ালিও একসাথে অতজন হতে পারি না আজকাল। তারপরে ছেলেমেয়েরা বড় হচ্ছে, সরস্বতী পূজা আলাদা করে নিচে করার চেয়ে করলো। সে বিশাল ভাসান থেকে ঠাকুর আসা থেকে বিশাল হই 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 হই, খাওয়া দাওয়া চললো 3 দিন 4 দিন। যাই হোক, এই মোটামুটি আপাতত যা প্রশ্ন এখানে লিখে রেখেছিলাম কয়েকটা, সেগুলো এই যে আইটেমটা করেছি, এতেই তো
মানে চোখে জল আসছে। পুরোনো দিনের কথা কজন ভাবার এ করে দেয় সুযোগ। আর কিছু ঘটনা বলতে চাও? এমন কিছু না, এত কথা বলে আমি বাবা একসাথে কোনোদিন না আমার ছেলেরা সব চুপচাপ, বাবা যখন চুপচাপ। বাড়িতে হই আমি একটু বেশি করতাম। এখনো সেটা তোমরা দেখে থাকবে, বর্ফিকে নিয়ে বলো বা যাই হোক। প্রিয়াঙ্কার কোনো প্রশ্ন দিক থেকে? প্রিয়াঙ্কা আজকে ক্যামেরার দায়িত্বে। যাই হোক, মানে এখন আমরা এটা বলাটা মানে খুব দরকারি যে আমরা এখন মন্দির গেলে কি হয় না হয়। প্রথমত আমাকে তো কেউ চেনে না, হ্যাঁ, যেহেতু ওইখান থেকে আর থাকিও না, ওখানে মুখ চেনা ব্যাপারটা একদমই নেই। এই লাজুর বাবা মাকে আনতে গিয়ে একবার গেছিলাম, তো গিয়ে যেরকম ভাবে পান্ডারা পাকড়াও করে আমাকেও করেছিল। আমি বলেছিলাম যে আমি আমাদের দোকানের নাম হচ্ছে কালিকা স্টোর্স, কালীঘাট থানা উল্টো দিকে যে বড় বাড়িটা তার নিচের দোকানটা। বললাম আমি কালিকা স্টোর্সের ছেলে, আমার বাবা হচ্ছে আরে দাদুর দোকান, মানে বাবাকে তো দাদু বলে ডাকে, ইয়াং পান্ডা সব। তো আমাকে সেই বলাতে আমাকে নিয়ে গেল মন্দিরের ভেতরে, লাইন দিতে হয়নি। তো এই সুবিধাটা আমরা পেয়ে থাকি, কিন্তু সেটা পরিচয়টা দিতে হয়, মানে ঠিক আছে, মানে লাইন দিতে লাগে না, এটাই আর কি। তো সেটা ভালো জিনিসই, খারাপ জিনিস জানি না, বাট হ্যাঁ সময় বাঁচে। একদিনের জন্য কলকাতা গিয়ে তাড়াতাড়ি যদি মায়ের দর্শন হয়ে যায় শর্টকাটে, যেমন পয়লা বৈশাখের দিন রাত্রিরে 12টার পর যেতাম। আমার বিয়ের পরেও তো গেছি আমরা। হ্যাঁ, একটা জিনিস যেটা আমরা মাঝে মধ্যে কারোর ইচ্ছে হলে মায়ের বেশ দেওয়া হতো, সে ভোগও দেওয়া হতো রাত্রিরে বেশি সময়। সেটা বিশেষ সময় সবাই মিলে মন্দিরে আমরা যেতাম। তখন আমাদের ফ্যামিলির লোকজনই মন্দিরে গর্ভগৃহের মধ্যে থাকতো এবং সেইখানে মায়ের শাড়ি সাজানো, মাকে ফুল দেওয়া, তো সেই সব আমরা অনেক কাছ থেকে এক্সপিরিয়েন্স করেছি ওইটাই। বাট বাবারা যে লেভেলে কালীঘাট মন্দিরের সাথে যুক্ত ছিল সেটা মানে সেটা প্রায় 1% বলা যেতে পারে। এইটা বাবা তো এখনো যায়, বাবা তো এখনো মন্দিরে যায়। হ্যাঁ, বাবার তো কার্ড আছে, মন্দিরের সেবায়িতের কার্ড আছে, বাবা অসুবিধা হয় না। বাবা তাও বাইরের জন্য বেশি ভিতরে ঢোকেন না। ঠিক আছে, তো আজকের আমাদের ব্লগের মধ্যে পডকাস্ট এখানেই শেষ করছি। তোমরা কিরকম কি এনজয় করলে বা শুনে ভালো লাগলো জানিও কমেন্ট সেকশনে। আর ভবিষ্যতে এরকম আরো পডকাস্ট দেখতে চাও কিনা সেটাও জানি, কাকে নিয়ে করবো জানি না। তো এটা পডকাস্ট করাও বলছি, বাট মেনলি এই গল্পগুলো করার ছিল, এই কথাবার্তাগুলো স্মৃতিকে নাড়াচাড়া করা, হ্যাঁ ক্যাপচার করার ছিল, সেটাই মূল গল্প, মূল ব্যাপার। যাই হোক, চলো এবার ফিরে যাওয়া যাক মেন ব্লগে। বরফি এখনো ঘুমোচ্ছে, বাজে 5:10 বেরোবো একটু আমি আর প্রিয়াঙ্কা। বরফি ঘুমোতে বেরিয়ে যাই, উঠলে আবার বায়না করবে। চেঞ্জ করে নিয়েছি, বেরোচ্ছি একটু। প্রিয়াঙ্কার একটু শপিং টপিং আছে, তো সেই কারণে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? কোথায় আছে শপিংটা? শপার্সটা ফিনিক্স মনে হয় নাকি, দেখতে হবে, একটু গুগল করে নি। শান্তিনিকেতনে ঘুরতে ঘুরতে আজকে আমাদের দুজনের সাথে দেখা হয়ে গেছে, ঐশী আর সৌম্যর সাথে সারপ্রাইজ দেখা হয়ে গেছে, এবং আমরা একটা একসাথে শপিং করলাম। মেট্রোতে এসেছি জুতোর দোকানে, প্রিয়াঙ্কা জুতো ট্রাই করছে, আমি বসে বসে কোমরের ব্যথা কম করছি। বেশ ভালো সোফা পেয়েছি এখানে, কোমরের ব্যথা কমাচ্ছি আমি এখানে বসে বসে। প্রিয়াঙ্কা জুতো ভালো, অসুবিধা হচ্ছে। এই ব্যাগটা দাও, ইন্টারেস্টিং দেখতে, মেয়েদের ব্যাগ।
কেমন একটা ভালো বেশ। মলে আস্তে আস্তে হাঁটা, মানে স্ট্রলিং যেটাকে বলে, আস্তে আস্তে হাঁটা, দাঁড়িয়ে থাকাতে এত কোমরে ব্যথা হয়। তার থেকে জোরে হাঁটো, অন্য কিছু করো, তাতে অত অসুবিধা হয় না, কিন্তু এই মলে ঘুরলে আমার এটা হয়। বেরোচ্ছি আমরা শান্তিনিকেতন থেকে। আজকে গাড়ি তো ভ্যালিতে দিয়েছিলাম, মানে শান্তিনিকেতনে আসলে এখন ভ্যালিতেই দিচ্ছি। গাড়ি এখানে ওয়েটিং। হোয়াইট ফিল্ড মেট্রো স্টেশনের কাছে দাঁড়ালাম, এই সিলিকন ক্যাফে। এখান থেকে একটু চা খাবো, চা বা কফি যা হোক, খিদে পেয়ে গেছে। 9:10 বাড়ি এসে গেছি। রবিবার শেষ, উইকেন্ড শেষ, না এখনো রাত্রিরের খাওয়াটা বাকি আছে। চলে ছয় যা, চলো 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 লালু। তুমি বেরিয়ে দাও তো। আচ্ছা আচ্ছা না না, প্রিয়াঙ্কাকে বলছি। আচ্ছা। জুতো পয়সা ডিনার টাইম, রান্না হচ্ছে রাত্রিরে, হয়ে গেছে, প্রিপারেশন চলছে। আজকে খাবো হচ্ছে রোল, এগ চিকেন রোল, একটা এগ রোল একটা চিকেন রোল। সেটাই করা হয় সবসময়। প্রিয়াঙ্কা চিকেনটা বানিয়েছে, কিন্তু চিকেনটা বানিয়ে বলছে এটা ভাত দিয়ে ভালো লাগে, ও ভাত দিয়ে খাবে। এখনো কনফিউজ স্টেটে আছে প্রিয়াঙ্কা, ডিসাইড করতে পারিনি রোল খাবে না না কি না, বলে। আমি ভাতই খেয়ে নেবো। ভাতই আমি খাবে। ডিসাইডেড। আমি ভাত প্রিয় মানুষ। আমিও ভাত খাই, বাট রোল হলে ঠিক আছে, চলবে। বলবে না, তোমার রোলটা পছন্দ না। রোল, ওই পরোটা, এগুলো ভালোই লাগে। লুচি সকালে লুচি খেয়েছি। পরোটা একদম পছন্দ করি না তো, উম, এর জন্য আমি আরোই খেতে চাইতাম না। রোলের পেঁয়াজ কাটা হচ্ছে, লঙ্কা কাটা হয়ে গেছে, লেবু কাটা হয়ে গেছে। বেলা হাজি, বেলা মাটন। ইয়ে মাটন, ওদের মাটিন মাটিন। আমাদের সবাই মাটন খেয়েছে, বরফিও। বরফিকেও রাত্রেবেলা মাটন দেওয়া গেছে। কোথায় উঠে আসছো তুমি? কখন খেতে দেবে ওরা? এগুলো খাবে তো, খাওয়া গেছে? না না, দেবো, ওই ঠান্ডা করছে। এইটা লালা বোজোর মাংস, সবজি, ব্রোকলি সবকিছু দিয়ে। এটা এগ রোল হচ্ছে, আর এইটা চিকেন রোল। একদম পপার হয়েছে চিকেনটা, একদম রোলের জন্য পপার হয়েছে, পপার। বাই দ্য ওয়ে, আগামীকাল, ভুলভাল ইংলিশ বলে মনে পড়লো, আগামীকাল 21শে জুলাই কলকাতায় মানে মানুষে ভরে যাবে। এনিওয়েজ, খাবার একজন রোল দেখে এসে গেছে। করছে। চাই গরম, হাত দেয় না। দেখো, 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 হাত দিয়ে। মামা এইখানেই দেখ। আরেকটা এসে গেছে, চিকেন রোল। এই যে এটা আরেকটা খাবি একটু? চিকেন রোল। রোল খাবি? এনে খা। ঠিক আছে। বরফিকে মাঝে মাঝে একটা গিফট বার করে দিই, জন্মদিনে পাওয়া, অন্নপ্রাশনে পাওয়া। এইটা এই বছরে সেকেন্ড বার্থডেতে পাওয়া একটা বোর্ড উইথ অ্যালফাবেটস এন্ড অল। একদিকে হোয়াইট বোর্ড, একদিকে গ্রিন বোর্ড। এটা দিয়েছিল হচ্ছে অকম্পন। আজকে এইটা নিয়ে খেলছে বরফি, এবং ঘুমোতে যাওয়ার নাম নেই। কালকে স্কুল আছে বরফি, স্কুলের জন্য একটু পড়াশোনা বাকি থাকো। উঠে বসছে গোছ করে, আবার উঠে বসছে গোছ করে এখানে। সাপোর্ট দাও, সাপোর্ট দাও বলো। আজকের মতো কাজকর্ম শেষ। প্রিয়াঙ্কা বর্ষিকে নিয়ে চলে গেছে শুতে, আর আমি আজকে ভাবছি ভিডিওটা একটু এডিট করে রাখবো, কারণ আজ ভিডিওটা নিয়ে একটু এক্সাইটেড, জানি না তোমাদের কেমন লাগবে। তো সেই কাজটা এখন এইখানে বসে করবো যতক্ষণ না বরফি ঘুমাচ্ছে। আর হ্যাঁ, সানডে শেষ, মানডে এসে গেল। আর আজকে অনেক দিন পর একটা কমপ্লিট মোটামুটি ব্লগ হলো, সকাল থেকে শুরু করে রাত অবধি। মাঝখানে একটু খাপছাড়া ব্লগ হচ্ছিল, সকালটা বাদ বিকেলটা বাদ। তো আজকে মোটামুটি একটা পূর্ণ ব্লগ যাচ্ছে। তোমরা জানো কেমন লাগছে আমাদের ব্লগ, এবং আমরা চেষ্টা করছি যদি আরও ফ্রিকোয়েন্টলি আসতে পারি। আজ ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য